এখন কুকুরে খায়। যখন দেখি একজন মাংস শ্রমিকের অবহেলা, কোটি কোটি ডলার ছুরির তলে পড়ে যায়, যখন দেখি মাদ্রাসার শিক্ষক, প্রিন্সিপাল সাহেব, ছাত্র চামড়ার ট্রাকের উপরে বসে লাইন ধরে পোস্তায় চামড়া নামাতে পারে না, বিক্রি করতে পারে না, ট্যানারিতে আইনা রাতের পর রাত পার হয়ে যায়। সকালে যখন চামড়াটা নামানোর সিরিয়াল পায় তখন কিন্তু চামড়ার গ্রেড থাকে। এটা প্রথমত আপনাদের মাথায়, এই চামড়ার গ্রেডটা যদি আমরা রক্ষা করতে চাই তাহলে মাদ্রাসায় যারা চামড়া সংগ্রহ করে লবণের ব্যবস্থাটা করে, যেটা গভর্নমেন্ট, যেটা সরকার আপনাদেরকে ফ্যাসিলিটি দেওয়ার জন্য এবং ট্যানারির মালিকরা আপনাদেরকে এই অগ্রাধিকার দেওয়ার জন্য বসে আছে। যদি মাদ্রাসার একটা জায়গা আপনারা চামড়াটা লবণ দিতেন প্রতি ঘন্টায়, আপনার চামড়াটা আপনার হাতে আসার সাথে সাথে চামড়ার ওয়েস্টেজ মাংসটা উঠাইয়া যদি লবণ দেন তাহলে লবণ লাগবে 5 কেজি, 6 কেজি, 8 কেজি। আর যদি মাংস সহ লবণ দেন তাহলে 18-20 কেজি লবণ আপনি পারবেন। কাজেই চামড়াটা প্রতি মুহূর্তে আপনাদের, যেহেতু ছাত্ররা আছে, সরকার এবং বাণিজ্য মন্ত্রণালয় বা এই ট্রেনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে যদি মাদ্রাসাগুলা এই কমিউনিটি সেন্টারে আলোচনা না করে মাংস শ্রমিক এবং মাদ্রাসার ছাত্রদেরকে নিয়ে প্রতিটা মাদ্রাসায় যদি আপনার হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া যায় তাহলে আমি মনে করি সারা বাংলাদেশ এই চামড়ার লেসকার কাঠ শার্ট ঠিক হয়ে যাবে। যেমন মাংস শ্রমিকদেরকে দেখায় দিতে হবে, কিছু না, সামান্য ব্যাপার, মাংস শ্রমিকদেরকে দেখায় দিতে হবে জবাইটা। আপনার এখানে একটা ডোর আছে, এই ডোরটার নিচে 2টা কোণী আছে, এই জায়গায় যদি আপনি জবাইটা করেন তাহলে ইন্টারন্যাশনাল মাপটা ঠিক থাকে। অনেক হুজুররা জানেও না কোন জায়গায় জবাই করতে হবে, যারা অভিজ্ঞ তারা হয়তো জানে। মাংস শ্রমিকদেরকে দেখায় দিতে হবে সামনের রানের সিনার এবং লেজের থেকে 8 ইঞ্চি উপর, লেজের থেকে 8 ইঞ্চি উপরে পিছনের অংশটা, আর সোজাসুজি যদি পারে তাহলে চামড়ার একটা লম্বা নস আছে, দেখবেন কুরবানির সময় হুজুররা আপনারা দেখবেন চামড়ার একটা নস আছে, এই নসটা কিন্তু কাইটা ফালাই দিতে হয়। আর যদি সিনার থেকে যদি আপনারা চামড়াটা ফাড়েন তাহলে কিন্তু আর হবে না, এটা ওয়েস্টেজ হবে। এই ওয়েস্টেজ না হওয়ার জন্য আমরা অনেক সময় ভুল করি। যেমন এইবার মাদ্রাসা এরা বিপদে পড়বে, কারণ আমরা প্রতি বছর চামড়ার মূল্য নির্ধারণ করি ফুট হিসাবে। এবার সর্বনিম্ন চামড়ার মূল্য নির্ধারণ করা হয়েছে 1200 টাকা। এই 1200 টাকা কিন্তু চামড়া বিক্রি হবে না, কারণ এমনও চামড়া আছে 100 টাকায় বিক্রি হয় না। এটা মাদ্রাসা অনেকেই জানেন, অনেক সময় চামড়াটা ফালাই দিতে হবে, 100 টাকাও চামড়া বিক্রি হয় না। সর্বনিম্ন চামড়ার দাম 1200 টাকা, এটা একটা ভুল মেসেজ গেছে। এটা হয়তো মৌসুমী ব্যবসায়ীরা বুঝতে পারে, আমরা যারা চামড়া ব্যবসার সাথে জড়িত আমরা কিন্তু বুঝি। আমি আবারও বলতে চাই, এই প্রশিক্ষণের অভাবে বাংলাদেশ শত শত কোটি টাকার বৈদেশিক মুদ্রা হারাচ্ছে। যেমন গার্মেন্টস, আমদানির উপরে রপ্তানি প্রথম খাত, আমরা দ্বিতীয় খাত। এই দ্বিতীয় খাতটা শতভাগ কৃষি, মনে রাখবেন, শতভাগ কৃষি। আমরা শতভাগ বৈদেশিক মুদ্রা বাংলাদেশকে দিচ্ছি। যদি আমরা এই ছুরির আঘাত এবং মাদ্রাসায় ঘাটতি করে মানে 500 চামড়া না জমাইয়া 10টা এসে 10টা লবণ দেন, 5টা এসে 5টা লবণ, তাহলে গ্রেডটা আপ ডাউন হবে। পশুর এমন কোন বর্জ্য নাই যেটা রপ্তানি হয় না। হাড়, শিং, নাড়ি, ভুঁড়ি, পেনিস, মূত্রথলি, রক্ত, এই যে 85% প্রোটিন মুরগি মাত্র 85 দিনে বা 30 দিনে 31 দিনে বড় হয়ে যায়। এটা কিন্তু গরুর রক্ত না।
এই যে ব্যবহার বিধি, যখন একটা কুকুরে একটা প্যানিস ধরে টানতে টানতে খায়, তখন অর্ধেক খায় আর অর্ধেক বালগুলো লেগে গেলে পয়রা থাকে, ওইটা পয়সা কিন্তু আবার আপনার পয়জন সৃষ্টি হয়, পরিবেশ নষ্ট হয়। কি হারাচ্ছি? ডলার। ডলার কুকুরে খাচ্ছে, আবার আমার পরিবেশ নষ্ট করতেছে। রক্ত, মাটি, উর্বর মাটিতে চলে যাচ্ছে, অথচ এটা আমার ডলার। গরুর চর্বি ডলার, ডলার, পায়ের ফুট ডলার, সমস্ত কিছু ডলার। কিন্তু আমরা কি আসলে, আপনারা তো হুজুর মানুষ, অনেকেই এই কুরবানির সাথে জড়িত, আপনারা কি সবগুলো বিষয় জানেন? এই কথাগুলো কেন আমরা সারা বাংলাদেশে বলতে পারছি না? এই যে ভুল মেসেজগুলো দেওয়া হচ্ছে। আমি দীর্ঘকাল বাণিজ্য মন্ত্রণালয়ে আপনার চামড়ার মূল্য নির্ধারণ সভায় ছিলাম, কিন্তু করোনার পরে বাণিজ্য মন্ত্রণালয়ে কে ধরছে আমি কিছু বুঝতে পারতেছি না। বাণিজ্য মন্ত্রণালয় চামড়ার মূল্য নির্ধারণ সভায় আমরা থাকতে পারতেছি। আজকে চামড়ার দাম বিক্রি হচ্ছে, এটা কি শুধু সরকার দেয়? এটা কি শুধু ট্যানারি মালিক দেয়? এবছর পরিপূর্ণ লোন দেওয়া হয়নি। চামড়াটা কিনবেন কিভাবে? রপ্তানি ঠিক করা হয়নি, চামড়াটা কিনে কি করবে? অনেক সময় দেখা যায় এটা তো এতিমের হক, হকটা এতিমের। কুরবানির চামড়ার বিক্রির টাকার হকটা এতিমের, কিন্তু ডলারটা, ডলার তো বাংলাদেশে, ডলার তো জাতীয় সম্পদ, ডলার তো আপনার শিক্ষা, নিরাপত্তা, উন্নয়ন, ব্রিজ, বাংলাদেশের যা কিছু আপনি বলেন, এই ডলারের ঘাটতির কারণে অনেক কিছু হচ্ছে। আর যদি বৈদেশিক মুদ্রাটা বিক্রিটা, কিন্তু বৈদেশিক মুদ্রা, একটা প্যারিস $15 রপ্তানি হচ্ছে। আমরা যদি এটা প্রপার রপ্তানি খাতে নিতে পারি, এখানে যারা বসে আছে, যারা আজকে শিখবে, যেমন ঢাকা শহরকে পরিচ্ছন্ন করতে হলে সুইপার বা ক্লিনারের প্রয়োজন, তার সাথে আমরা আলোচনা করতে হবে। আমার এটা আপনার সুইপারের সাথে কথা বলতে হবে। চামড়া সেক্টরকে যদি আপনি উন্নয়ন করতে চান, তাহলে প্রত্যেকটা মাংসকে মানবিক করতে হবে, দেশপ্রেম জাগ্রত করাইতে হবে। তাকে বুঝাইতে হবে যে তোমার ছুরির আঘাত তোমার ছেলে, তোমার বাবা, তোমার মা চিকিৎসা, বৈদেশিক মুদ্রা যে ওষুধ বা মেশিনারি আনা হয়, সেই ডলারটা তোমার ছুরির আগায় নষ্ট হয়ে যাচ্ছে। এটা তাকে বুঝাইতে হবে, এটা তাকে জানাইতে হবে। তার ভিতরে দেশপ্রেম জাগাইতে হবে। আর দেশপ্রেমটা তো হাওয়া দিয়ে আসে না। অনেক সময় আপনারা বলবেন যে আমরা লেখাপড়া জানি না, আমরা শিক্ষার আলো দেখি নাই। শুধু শিক্ষা দিয়ে পৃথিবীর কিছু হয় না। যে যে কাজটা বোঝে, যে যে কাজটা করে, তাকে দিয়ে সেই কাজটা করাইতে হবে, এবং যে যে অভিজ্ঞতা অর্জন করছে তাকে সেই সম্মানটা করতে হবে। যদি আপনি সম্মানটা না করেন, যদি আপনি তাকে কাজে লাগাইতে না পারেন, তাহলে আজকে যদি এই মাদ্রাসা যারা এখানে বসে আছে, তারা যদি একটা সিস্টেমের ভিতরে আমরা সারা বাংলাদেশের মাদ্রাসাগুলোকে সিস্টেমে আনতে পারি, তাহলে তো আমার পুলিশকে কাজে লাগাইতে হয় না। তাহলে সাভারের চামড়া তো ঢাকায় আসার কথা না, কুমিল্লার চামড়া ঢাকায় আসবে কেন? মাদানী মাদ্রাসার চামড়া ঢাকায় আসবে কেন? সেখানেই লবণের ব্যবস্থা করেন। যারা যে সমস্ত শিল্পের মালিক, যে সমস্ত মাদ্রাসার সাথে যুক্ত, আপনারা সেখানেই লবণের ব্যবস্থা করেন। ছাত্ররা আছে, যখন বুঝবে যে এই চামড়াটা রক্ষা করতে পারলে আমার মাদ্রাসাটা একটু ভালো থাকবে, আমার দেশের এতিম দুটা ভালো খাওয়া পাবে, আমার দেশের মানুষ একটু ইসলামিক শিক্ষা পাবে, তখন এটা করার জন্য তারা আগ্রহ সৃষ্টি হবে। একজন মাংস ব্যবসায়ী যদি বুঝতে পারে যে আমি দেশ ধ্বংস করতেছি, ছুরির আগায় আমি দেশটাকে ধ্বংস করতেছি, তাকে যদি বুঝায় দেওয়া যায়, তো উনি প্রথম প্রশ্ন করবে, আরে চামড়া বিকে না, হারাই ছিলমু কেমনি, থোক কাটুক গা, হ্যান করুক গা। আরে যেটুকু চামড়া আছে
যেটুকু সম্মান যেটুকু আছে সেইটুকু দিয়ে রক্ষা করুন। চামড়া তো এরকম থাকবে না। আমাদের প্রথম ভুল ছিল চায়নাকে ইউটিউব করতে হবে, কারণ চীন হলো আমাদের দেশের সবচেয়ে বড় চামড়ার ক্রেতা। অথচ আপনার ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। এই যে ইটিভির অভাবে আমাদের রপ্তানিটা ধ্বংস হয়েছে, এই ধ্বংস থেকে তো তাকে আপনার ভাই মঞ্চে আসে। আমাদের বাংলাদেশ হাইডেন মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি, আমার পরমাত্মীয়, মঞ্চে আসার জন্য ভাইকে যে কথা বলছিলাম, আজকে আমাদের নিরাপত্তা বাহিনী যদি আপনি একটা মাদ্রাসার ছাত্রকে বুঝাই দিতে পারেন অনেক প্যানিস কিন্তু চামড়ার লগে আসে, অনেক গরুর লেজটা আলাদা রাখলে, প্যানিসটা বাইর করে রাখলে, এগুলা অর্থকরী প্রতিষ্ঠান যখন তারা শিখবে তখন কিন্তু তারা এগুলা করবে। তো আমাকে সংক্ষিপ্ত করতে বলা হয়েছে, অনেক কথা ছিল। এভাবে তো আর চামড়া সেক্টরের উন্নয়ন হবে না। একজন মাংস শ্রমিক, মাদ্রাসা, এতিমখানা এবং কাঁচা চামড়ার আড়তদার এবং ট্যানারি শিল্পের মালিক যখনই সমন্বয় হবে, যখনই মুক্ত আলোচনা হবে, তখনই একটা একটা করে সমস্যা বেরিয়ে আসবে। একদিনে সব আমরা শিখতে পারবো, একদিনে কিন্তু আমরা সব পরিপূর্ণ করতে পারবো না। তবে চামড়ার সুদিন অনিবার্য, কারণ 7টা বাইরের 7টা ট্যানারি অলরেডি ইটিভি করে ফেলেছে, রপ্তানির অনুমতিও পেয়েছে। সাভারের ট্যানারিও ইটিভি কমপ্লিট এই বছরই হয়ে যাবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই চামড়া সেক্টর থেকে $5 বিলিয়ন বৈদেশিক মুদ্রা আয়ের যে স্বপ্ন উনি দেখেছেন, এই স্বপ্ন হয়তো একটু বিলম্বিত হয়েছে, কিন্তু স্বপ্ন কিন্তু একদিন বাস্তবায়িত হবে। আর যেভাবে বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশ হাইড অ্যান্ড মার্চেন্ট অ্যাসোসিয়েশন, আমরা মাংস ব্যবসায়ী সমিতি এবং মাংস ব্যবসায়ীরা, আপনারা মাদ্রাসার তরফ থেকে আজকে আমার খুব ভালো লাগতেছে আমাদের হুজুরদেরকে দেখে। আপনারা যদি একটু সময় দেন, আমি ব্যক্তিগতভাবে বলছি, আমার বাংলাদেশ হাইড অ্যান্ড মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সাহেব আছে, ট্যানার্স যদি কিছু পারে আমাদেরকে করবে। আমার ইচ্ছা আছে প্রত্যেকটা মাদ্রাসায় ঈদের পরে, এখন সময় নাই, ঈদের পরে আপনারা যদি সময় দেন, প্রত্যেকটা মাদ্রাসায় সচেতনমূলক আলোচনা এবং চামড়াটা কিভাবে মাংস ছাড়াবেন, আমি নিজে, আমার কোনো পয়সা লাগবে না, আমার কোনো গাড়ি ভাড়া লাগবে না, আমাকে কনভেন্স দিতে হবে না। প্রয়োজনে আপনাদের ওইখানে 2টা টেবিল, কয়েকজন ছাত্র থাকবেন, আমরা একটা একটা করে ঢাকা থেকে সারা বাংলাদেশে আমি এটা করতে চাই, আমি এটা বুঝাইতে চাই। যদি আমাকে কেউ কাজে লাগান, আমি কামলা, অনেক বড় কামলা, সারাটা জীবন অর্থ দেখি না, সারাটা জীবন আমরা এই কাজটাই করেছি আর এই কাজটা করতেই চাই। তবে আপনাকে সবাইকে ধন্যবাদ। আবারও আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আজকে সব কথা বলতে পারবো না, কারণ সবাই সংক্ষিপ্ত, সামনে নামাজের সময় হয়ে যাচ্ছে, অনেকেই কথা বলবেন। আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।